নমস্কার। ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আজ মহান মাতৃভাষা দিবস। একদম মাতৃভাষার জন্মভূমি ঢাকা থেকে আছেন আমাদের সঙ্গে বাংলাদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিশু সাহিত্যিক মুজতবা আহমেদ মোর্শেদ। দীর্ঘদিন ধরে তিনি বাংলা ভাষা চর্চা, সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গেও তিনি বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি আজ আমাদের বাংলাদেশের আজকের এই বিশেষ দিনে ওখানকার যে আবেগ আমরা জানতে চাইব। তিনি এত বছর ধরে এই মাতৃভাষা দিবসের সাক্ষী হয়ে আছেন। যে চলতি অশান্তি বাংলাদেশে চলছে তার মধ্যে কোনো প্রভাব পড়লো কি? ধন্যবাদ বন্ধু তাপস। তোমার টেলিভিশন ওঙ্কার বাংলায় আজকে আমন্ত্রণ করেছো এই বিশেষ দিনে, 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস। এবং এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই অনুষ্ঠানে আজকে যারা আমাদের আলাপ শুনবেন কিংবা শুনছেন, তাদের কাছে আমার প্রীতি, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের দিক থেকে শুভেচ্ছা, শুভকামনা। 21শে ফেব্রুয়ারি যেই দিন, সেই দিনে যখন আমরা ভোরের মুখোমুখি হই, আমাদের সকল তন্ত্রীতে একটি সুরধ্বনি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে রক্তে রাঙানো দিন, সেই দিনের শপথই হচ্ছে বাঙালির স্বাজাত্যবোধ, বাংলা ভাষাকে শক্তিশালী করা। তার মানে বাঙালি যে জাতিসত্তা, সেটিকে সার্বিকভাবে শক্তিশালী করে আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়া। সেই শপথ, সেই ধ্বনিতে আমরা চিরভাস্বর এবং বলীয়ান। বাংলাদেশের রাজনৈতিক পটের পরিবর্তন ঘটেছে, ক্ষমতার পালাবদল ঘটেছে। সেই ক্ষমতার পালাবদলের পর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একটু কেমন জানি আম, অস্বস্তি তৈরি হয়েছে উদারবাদী মানুষগুলোর ভেতরে। এই অস্বস্তিটা হচ্ছে এরকম যে এই স্বাধীন দেশে বাস করেও এখন যারা এক সময়ের 1971-এ পরাজিত শক্তি, তারা এখন সুর তুলেছে, লাল সবুজ জাতীয় পতাকা বদলে দাও, জাতীয় সঙ্গীত বদলে দাও। কেননা জাতীয় সঙ্গীত হিন্দু মানুষের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু, সুতরাং হিন্দুয়ানি কোনো কিছু চলবে না। বদলে দাও সংবিধান, যে সংবিধানের মূল নীতিগুলো হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ। এমন একটা পরিস্থিতিতে আমরা এখন। এখানে একটা প্রসঙ্গ তো বলি, যে ক্ষমতার পালাবদল হবেই। রাজনৈতিক যে ধর্ম, সেখানে বিশ্বজুড়ে দেশে দেশে এটা ঘটে। বাংলাদেশে এই দফায় প্রবল গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। যারা একটানা 17 বছর ছিল, নিঃসন্দেহে জনক্ষোভ ছিল, অস্বীকারের কোনো সুযোগ কারো জন্য নেই। বিশেষত বিগত 10 বছরে টানাই নানাবিধ অনিয়ম ঘটেছে সুশাসনের, লুটপাটের। মন্ত্রী এমপিরা যা করে, ক্ষমতায় থাকলে মানুষজন অন্ধ হয়ে যায়, সে অন্ধত্ব ছিল। এবং সেখানেই তাদের পরাজয়। বলা হয় ষড়যন্ত্র ছিল দেশজ এবং বাইরে থেকে আসা। তো তোমার যখন নিজের কিছু আহ ভুল ভ্রান্তি, অন্যায় থাকবে, জনগণ ক্ষেপে উঠবে, ক্ষোভ থাকবে, তখন ষড়যন্ত্র সবসময় সফলতা পায়। কিন্তু সে- যারা ক্ষমতাসীন তারা সরে যাক, সরে যেতেই পারে। কিন্তু তারপরের যে গল্পটা, তারা সরে যাওয়ার পরে যখন যারা বিজয়ী হয়েছে বলে দাবিদার, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি বড় অংশ, দেখা যাচ্ছে যে তাদের সখ্য 71-এর পরাজিত শক্তি জামাত ইসলামের সঙ্গে। তাদেরই যে ছাত্র সংগঠন শিবিরেরই অনেক
ছাত্রই এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে, এবং তারা এখন স্বাধীনতার সকল স্মারকগুলি গুড়িয়ে দিয়েছে। এমন একটি অস্বস্তিকর পরিবেশ গুড়িয়ে দিয়েছে কি পরিমাণ! ধরো যে 71-এ মেহেরপুরের বৈদ্যনাথ তলায় যে প্রবাসী সরকার শপথ নেয়, সেখানেরও সমস্ত ভাস্কর্য গুড়িয়ে দিয়েছে। এবং সারা দেশ জুড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া মুক্তিযুদ্ধের যত স্মারক আছে, বঙ্গবন্ধুর যত ভাস্কর্য আছে, সব ভেঙে চুরমার করে দিয়েছে। এবং সব শেষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, যেখান থেকে উনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, বাঙালি জাতির সত্তাকে গড়ে তুলেছিলেন, সেই যে একটি প্রতীক স্বাধীনতা সার্বভৌমের বাংলাদেশের, সে প্রতীকটিকে একেবারে প্রথমে পুড়িয়েছে। তারপরে মানে 5 আগস্টে পুড়িয়েছে, তারপরে তোমার এই 5 ফেব্রুয়ারি, এত মাস পরে বুলডোজার দিয়ে সমস্ত গুড়িয়ে ভেঙে একদম ফ্ল্যাট করে দিয়েছে। এমন পরিস্থিতিতে আমরা 21শে ফেব্রুয়ারি উদযাপন করছি। তাতে করে উদারবাদী এবং স্বাধীনতার সপক্ষের যে মানুষেরা, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেছে, তারা আহত। তারা এই যে এই দু বিষয়টি একটা বিষয়টি তো একটি রাজনৈতিক বিক্ষোভ বা প্রতিহিংসা পরায়ণতা যাই হোক না কেন, এর প্রভাব ভাষার উপর কি পড়ছে? ফিরে আসছে কি 52 পূর্ববর্তী পরিস্থিতি? প্রথম হচ্ছে যে এই রাজনৈতিক পট পরিবর্তনে আবারও ক্ষমতা সরে যাওয়ার পরে যারা ক্ষমতায় আছেন, কিংবা যারা ক্ষমতায় আছে, সেই ক্ষমতাসীনদের সঙ্গে ক্ষমতা আর ক্ষমতা সুফল ভোগকারী যে স্টুডেন্ট ফোর্সেস, তারা বলছে যে তারা তৌহিদি জনতা। স্বাভাবিকভাবে তাদের সমস্ত যে সাংস্কৃতিক ভূমিকাগুলো বাঙালির যে চিরায়ত সংস্কৃতি, সেখানে আঘাত করছে। যেমন সারা দেশ জুড়ে যত সুফি কেন্দ্রিক মাজার, সব ভেঙে চুরমার করেছে। যেখানে সারা দেশ জুড়ে তোমার এই বাউল মেলা, লালন মেলা, সমস্তগুলো হতে দেয়নি। তোমার বসন্ত উৎসব ঢাকার কেন্দ্রীয়টা ছাড়া সারা দেশের নানাখানে বিঘ্ন করেছে, হতে দেয়নি। এবং এই মব কালচারটা দল বেঁধে যাচ্ছে এবং আঘাত করছে। তাহলে বোঝো, ভাষা কি? ভাষা তো এগুলোর মধ্য দিয়েই ভাষা লালিত হয়, তাই না? আমি ভাত খাই, তুমি কেমন আছো, তোমায় ভালোবাসি, এগুলো তো সাংস্কৃতিক আবহের মধ্য দিয়েই লালিত হয়, সংরক্ষিত হয়, এবং এটার মানে প্রাণ সঞ্চারিত হয়। সেখানেই বিঘ্নটা, এবং বাংলা ব্যাপকভাবে এই ভাষা বিঘ্ন। প্রতিষ্ঠার জন্য এবং যে আন্দোলন বাংলাদেশে গড়ে উঠেছিল, যার ভেতর দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সেক্ষেত্রে বাংলা ভাষার এখনকার পরিস্থিতি কি, এখনকার চর্চা কি? দেখো, বাংলা ভাষার চর্চা অবশ্যই আছে। এই চর্চার মধ্যে এখনকার প্রজন্মের দুর্বলতাও আছে। অনেকেই শুদ্ধভাবে কথা বলতে পারে না, যেহেতু বিশ্বায়নে ধরো ইংরেজি ভাষা ভীষণভাবেই তোমার প্রভাব বিস্তার করেছে। আবার বাংলাদেশের উপরে যেহেতু ভারতের এই হিন্দি সিনেমার যে সংস্কৃতি, সেটার আগ্রাসন আছে, যেটা পশ্চিমবাংলায়ও আমি লক্ষ্য করেছি। তোমরাও এটা নিয়ে অনেক বিরক্ত। সেখানে দেখা যায় আমাদের ছেলেমেয়েরা অনেকে হিন্দিতেও কথা বলছে, ইংরেজির চলটা অনেক বেশি, এবং প্রমিতভাবে মাতৃভাষা ব্যবহারে দুর্বলতা। 21শে ফেব্রুয়ারি এই মহান মাতৃভাষা দিবসে তার উৎসব হিসেবে দীর্ঘদিন ধরে পালিত হচ্ছে বাংলাদেশে 21শে বইমেলা। এই বইমেলার চলতি পরিস্থিতি এই বইমেলার উপর কি প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে? এই যে সারা দেশ জুড়ে বললাম না, যে সাংস্কৃতিক যে জাগরণ, বাঙালি সংস্কৃতির যে আহ, মানে প্রতীকী জায়গাগুলো, লালন, বসন্ত উৎসব, তারপরে বাঙালি সংস্কৃতির সঙ্গেই হচ্ছে ইসলামের সুফিবাদটা সংযুক্ত, কিন্তু গাঢ়ভাবে প্রতীত, এগুলো সবকিছুর উপরে আঘাত এসেছে, আঘাত করেছে, শুইয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবে এর ছাপ তো উম, বইমেলার উপরে আছে। এর ছাপ তোমার আজকের যে 21শে ফেব্রুয়ারি, সেখানেও আছে ছোট্ট করে। যেমন বইমেলার উত্তরের আগে
একুশে ফেব্রুয়ারির গল্পটা বলি। প্রতি বছর মাঝরাতে 12টা 1 মিনিটে রাষ্ট্রীয় আচারে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান। তারপরে ওখানে উপস্থিত থাকেন হাজারো মানুষ, হাজারো মানে হয়তো 10, 20, 30 হাজার মানুষ, এবং তারা স্রোতের মতন ধেয়ে যায়। এবার এই স্রোত ছিল না, 12টা 1 মিনিটে মাঝরাতে স্রোত ছিল না, সকালের দিকে মানুষ গেছে। বইমেলা, বইমেলায় তৌহিদি জনতার নামে একটা দল কখনো তারা ধেয়ে যায় বইমেলায়, খোঁজ করে কোথাও তাদের মতের সাথে যায় না এমন মানুষের বই। ধরো ধরো যে তসলিমা নাসরিন, তারা তাকে মুরতাদ বলে, নাস্তিক বলে। ভারতে আছেন তসলিমা নাসরিন। তার বই একটা প্রকাশক এক স্টলে বই বিক্রি করছিল, সেইখানে গিয়ে এমনই হাঙ্গামা করলো, বই বিক্রি তো বন্ধ হলো। সেই প্রকাশক ভব, সে একজন কবি তরুণ, তাকে অবশেষে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। এখন ধরো এরকম একটা যখন ঘটনা ঘটে, এর ছাপ তো সারা বইমেলা জুড়ে। শেখ বইমেলা হাসিনার ছাপ, আদলে ডাস্টবিন, এমন একটি ঘটনা ঘটেছে 21শে বইমেলা। বইমেলার ছাপিয়ে সারা দেশ জুড়ে এটা ছড়িয়ে যায়। আবার দেখো সেই বইমেলায় আহ যেটা বর্ধমান হাউস, যেই বর্ধমান হাউসটা ওখান থেকে আন্দোলনের মানে সূতিকাগার বলা হয় ভাষা আন্দোলনের, এটা বাংলা একাডেমির মূল একাডেমিক ভবন, আহ, প্রশাসনিক ভবন। সেটার সামনে কি করলো, একটা ডাস্টবিন বসিয়ে দিয়েছে। সেই ডাস্টবিনটার চারিপাশটা জুড়ে হাসিনার একটা বিকৃত ছবি, মানে নরখাদক হাসিনা, রক্তাক্ত একটা মুখ ড্রাকুলার মতন। সেটা এখন ডাস্টবিন। সেই ডাস্টবিনে তোমার ময়লা ফেলছে কে? এখন যিনি রাষ্ট্র ক্ষমতার প্রধান আধিকারিক, প্রধান উপদেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্রেস সচিব। ওনার প্রেস সচিবকে খুব পরিণত এবং প্রাজ্ঞ একজন সাংবাদিক, একটি বিদেশি সংস্থার সাংবাদিক ছিলেন উনি, ব্যুরো প্রধান ছিলেন ঢাকায় বাংলাদেশে। উনি প্রেস সচিব, এবং উনি উদ্বোধন করলেন ওই ডাস্টবিনের। পরে প্রবল সমালোচনা হয়েছে, ভীষণ সমালোচনা হয়েছে। শফিক সাহেব তখন নিজের এই যে সোশ্যাল পোস্টটা সরিয়ে ফেলেছেন, মানে উনি ছবি দিয়েছিলেন। তাহলে দেখো, সবাই বলছে যে রাজনৈতিক হিংসা থাকতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু বাংলা একাডেমি এবং বইমেলা, এই যে 21 কেন্দ্রিক যে বাঙালির যে আয়োজন, বাংলা ভাষাকে সুরক্ষা দেওয়ার, এগিয়ে নেওয়ার আয়োজন, সেখানে কোনো যেন আহ হিংসা দেশ না ছড়ানো হয়। এবং এই প্রতিবাদটায় সামিল হয়েছে কারা? যারা কিনা এই সরকারকে সরাসরি সমর্থন করেছে, যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে লাগাতার এন্তার ভাবে 16-17 বছর সংগ্রাম করেছে হাসিনাকে ফেলে দেওয়ার জন্য। সেই কবি সাহিত্যিকরাও কিন্তু ওই অবস্থানে ছিলেন যে না, এটা নোংরামো, এটা ঠিক হবে না। কিন্তু দেখো, এটা তো ঘটেছে না, ঘটার কারণে মানুষের ভিতরে একটা ভীতির সঞ্চার হয়েছে। বইমেলায় কিন্তু মানুষ যাচ্ছে, কারণ বাংলাদেশের যে জনসংখ্যা, এটা বিশাল একটা জনসমুদ্র, ছোট্ট একটা ভূখণ্ডে টই টই করছে সব, থই থই করছে মানুষজন রাজধানী জুড়ে। সুতরাং কারা যায়, কারা, কতজন পাঠক, কতজন সাহিত্য প্রেমী বইমেলায় যায়, এটা বলা দুষ্কর। এটা বলা মুশকিল। ভিড়, কিন্তু হ্যাঁ। একটা জিনিস এবং এটা একটা আজ, কথা না বললি, হুম, একটা কথা না বললি না, যে যারা বইয়ের মনিটরিং করে, যে কোন বইটা আসবে কোন বইটা আসবে না, এবং সোশ্যাল মিডিয়ায় লিখছে, তারা নিয়ন্ত্রণ করতে চাইছে, এরা কিন্তু লেখক না, এরা প্রকাশক না, এরা এই পাঠক না। উদারপন্থী বইপত্র, মানে মস্তিষ্কের চিন্তার বিকাশের জন্য যে পাঠ, সেই পাঠের পাঠক তারা এই নয়, যে তারা বিভিন্ন পাঠক। জায়গায় বিভিন্ন জায়গায় অনেক রকম বিধিনিষেধ আসছে, এই যে ফতোয়া, এটা কি একেবারে রাজনৈতিক সরকারি ভাবে ফতোয়া, না এর মধ্যে কোনো মৌলবাদী ফতোয়ার গন্ধ পাওয়া যাচ্ছে? এখানে কোনো সরকারি বিধিনিষেধ আসছে না। এখানে এই সরকারকে সমর্থন করে এরকম যারা, ধরো এই সরকার সমর্থন কারা করছে, এদের মধ্যে কিছু বামপন্থীও আছেন, এদের মধ্যে যারা হাসিনাকে দেখতে পারতো না, আওয়ামী লীগের আহ, অপশাসনকে পছন্দ করেনি, এদের ভিতরে অনেক উদারবাদী লেখকও আছে। এদের একটা বড়, সবচেয়ে বড় প্রভাবক অংশটি হচ্ছে এদের ভাষায় তৌহিদি জনতা। যারা এদের এই বড় অংশটাই হচ্ছে আসলে 71-এর পরাজিত শক্তি, জামাত শিবির। অর্থাৎ এই সরকারকে সমর্থন করছে 71-এর পরাজিত শক্তি জামাত শিবির, এই সরকারকে সমর্থন করেছে
আহ, গণতান্ত্রিক দল বিএনপি, যারা হাসিনার বিপক্ষ শক্তি, এই সরকারকে সমর্থন করেছে বেশ কিছু বামপন্থী রাজনৈতিক দল এবং ছাত্র জনতা, উদারবাদী এবং সাধারণ মানুষের ক্ষোভ হাসিনার বিরুদ্ধে। কিন্তু রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গিয়ে উদারবাদী অংশটা এখন তারাও বাধার মুখোমুখি হচ্ছে ওই একাত্তরের পরাজিত শক্তিটি। তাদেরকে ভয় পাচ্ছে যে কখন কোথায় কোপ দেয়, কখন কোথায় গুলির শিকার হয়। এবং বলা হচ্ছে যে যেন পাকিস্তান পীড়িতিটা বেড়েছে, খবরে 21শে ফেব্রুয়ারি, নানা কিছুতে। মহান মাতৃভাষা দিবস, হ্যাঁ, যে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে একটি রাষ্ট্র স্বাধীনতা লাভ করেছিল। গোটা বিশ্ব এই দিনটির দিকে তাকিয়ে, তার প্রেক্ষাপট বদলেছে। তাদের কাছে বাংলাদেশের মাটিতে বসে একজন দায়িত্বশীল নাগরিক হয়ে কি বার্তা ভবিষ্যতের জন্য? প্রথম হচ্ছে কি, দেখো যে বাঙালি যতদিন আছে বাংলা ভাষা থাকবে, যদিও বাংলা ভাষার বাণিজ্যিক শক্তিটা খুবই দুর্বল। সে কারণে আমাদের প্রজন্ম বাংলা ভাষাকে ব্যবহারে তেমন আগ্রহী হয়ে ওঠে না। কিন্তু শেষতক তো এটা মাতৃভাষা। তো এই মাতৃভাষার কারণে ভালোবাসাবাসিটা আছে। এই ভালোবাসাবাসিটার ভেতরে সীমান্ত তখন চিহ্নিত থাকে না, তখন কাঁটাতারের বেড়া থাকে না। তখন বাঙালি প্রতিটা বাঙালি যেন পাখি হয়ে আকাশে ওড়ে। উম, সেই জায়গায় বার্তাটা হচ্ছে এরকম যে আহ, এই পলিটিক্যাল সায়েন্সের যে থিওরি সেইটা অনুযায়ী রাজনৈতিক পট পরিবর্তন এটা হচ্ছে ওয়েভস এর মতন। এখন যে ওয়েভটা আছে, ধারণা করি আগামীতে এই ধারাটি এভাবেই চলবে না। কিরকম? দুপারের যেহেতু, হৃদয় এক হোক, আমরা হ্যাঁ দুপার সেটা হোক, থেকে চাই। সেটা হোক। এবং একটা মাথায় রাখতেই হবে, বাঙালি কিন্তু আফগানিস্তানের ভূমি নয় বাংলাদেশ। বাংলাদেশের বাঙালি কিন্তু খুবই উদার। এরা একেবারেই কিরকম, খুবই দ্রোহী মানুষ। যখন বোঝে যে তাদেরকে পরিকল্পিতভাবে পরাজিত করা হচ্ছে, ঘাড়ে ধরে মোল্লা আফগানিস্তান বানানোর চেষ্টা করছে, বোরখার মধ্যে পুরো দেশটাকে আবৃত করার প্রচন্ড একটা আহ, ভয় ভীতির আয়োজন করা হয়েছে, সেখানে বাঙালি রুখে দাঁড়াবে। সেখানে বাঙালি তার যে ইসলাম, ইসলামের যে উদারবাদী জায়গাটা, বাঙালির যে ইসলামের যে সুফিজমটা না, সেইটাকে আর বাংলা ভাষা কিন্তু একই সূত্রে গাঁথা। ললন হাসন রাজা, হ্যাঁ, তোমার এই এই যে আবহমান কালের যে বাউল পীড়িতি, সেইটা মিলেই তো বাংলা ভাষা। সুতরাং মেসেজটা এটুকুনি যে এই এখন যদি মনে হয় কিছু আঁধারে আমরা নিক্ষিপ্ত, আমি বিশ্বাস করি আলো আসবেই। এবং সূর্যোদয়ের জন্যে প্রতিটি হৃদয় আকুপাকু করছে, এবং প্রভাত হবেই। এতক্ষণ আমরা কথা বললাম বাংলাদেশের চলতি অশান্তির ভেতর আজকের এই মহান দিবসে, যেখানে বাঙালির জাতীয়তাবোধ, বাঙালির জাত্যাভিমান ছুঁয়ে আছে, তার অন্তরাত্মাকে ছোঁয়ার চেষ্টা করলাম। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, শিশু সাহিত্যিক মুস্তফা আহমেদ মুর্শেদ। তার কাছ থেকে জানলাম বাংলার প্রাণ বাংলাতেই আছে।